Hari Om, Namaste. Welcome to another interesting episode of podcast. The today's topic that you will like, or the most of the Indian women, not only Indian globally, that is endometriosis decoded. For this, we have on our show a renowned gynecologist and a consultant laparoscopy surgeon, Dr. Shatadeep Debroy. Welcome, sir, to our show. নমস্কার। নমস্কার। আমরা আজকে জানতে চলেছি এন্ডোমেট্রোসিস, যেটা ১০ মধ্যে এক মহিলা পুরো ভারতে বিভিন্ন ভাবে মহামারীতে পীড়িত। আর এভাবেই না শুধু আঁকড়া এরকম বলছে যে 43 মিলিয়ন অ্যালোন ওমেন আর সাফারিং ইন ইন্ডিয়া, আর সারা বিশ্বে করিব ২৫০ মিলিয়ন মহিলা এই মহামারীতে পীড়িত। সেই জন্য এই ভয়াবহ মহামারীর থেকে বাঁচানোর জন্য স্যার নিয়ে এসছে আমাদেরকে আজকে কিছু টিপসও দেবে। আপনারা দেখবেন পডকাস্টটা এন্ড অবধি, আর আমাদেরকে বলবেন কেমন লাগছে। স্যার, এই যে এন্ডোমেট্রোসিস শব্দটা অনেকের আজকে জানা, কিন্তু সাধারণ মহিলা বা যে কোনো, আমি বলতে চাইছি যে কোনো ইয়ং জেনারেশনের পুরুষও কি করে বুঝবে এন্ডোমেট্রোসিসটা কি? এন্ডোমেট্রিওসিসটা বলতে গেলে আমাকে একটু আগে থেকে বলতে হবে যে নরমালি আমাদের মহিলাদের যে মাসিকটা হয়, প্রত্যেক মাসে মাসিক হওয়ার মেইন মেকানিজমটা হলো জরায়ুর ভিতরে যে লেয়ারটা, এন্ডোমেট্রিয়াম বলি আমরা মেডিকেল ভাষায়, সেই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা প্রত্যেক মাসে একটা হরমোনের প্রভাবে, ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে সেটা একটা পলিফারেশন হয়, মানে মোটা হয়। একটা সময় পরে সেটা ধরে রাখতে পারে না, সেটা ভেঙে বেরিয়ে আসে, সেটাকে আমরা বলি মাসিক। তো যদি কোনো কারণে সেই এন্ডোমেট্রিয়াম লেয়ারের কোনো সেল সেটা জরায়ুর সেই লেয়ার থেকে স্থানচ্যুত হয়ে সেটা জরায়ুর বাইরে অন্য কোথাও গিয়ে যদি বাসা বাঁধে, ধরো ওভারির গায়ে বাসা বাঁধলো, বা পেটের ভেতরে অন্য কোনো অর্গানের গায়ে, ধরো মলদ্বারের উপরে, বা পেটের ভেতরে একটা চামড়া থাকে আমরা বলি পেরিটোনিয়াম, সেটার উপরে যদি বাসা বাঁধে, তাহলে কি হতে পারে? প্রত্যেক মাসে যখন মাসিকটা হচ্ছে, এন্ডোমেট্রিয়াম পলিফারেশন হয়ে সেই সময় পেটের ভেতরে ওই সেলগুলো পলিফারেশন হচ্ছে। তো মাসিকের ব্লিডিংটা তো বেরোনোর একটা আমাদের প্রাকৃতিক একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে বেরোচ্ছে, কিন্তু পেটের ভেতরের যে লেয়ারটা, সেখানে যে ব্লিডিংটা হচ্ছে, সেটা বেরোনোর কোনো রাস্তা নেই, সেটা প্রত্যেক মাসে অল্প অল্প করে জমা হচ্ছে। একটা সময় পরে দেখা যাচ্ছে যে পুরোনো ব্লাড গুলো জমা হতে 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 একটা চকলেটি একটা ম্যাটেরিয়ালস সেটা জমা হয়। তো আমরা অনেক সময় সাধারণ ভাষায় পেশেন্টকে বোঝানোর জন্য বলি আপনার চকলেট সিস্টেম, ক্যাডবেরির মতো একটা কনসিস্টেন্সি। তো সেটা হলো জাস্ট মানে এন্ডোমেট্রিওসিস কিভাবে হয়, বা সেটাই অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিওসিস। আল্ট্রাসোনোগ্রাফিতে যেরকম লেখা আসছে, যেরকম ওভারিতে চকলেট সিস্ট হচ্ছে চকলেট সিস্ট, বা অন্য কোথাও চকলেট দিস সিস্ট ইজ হচ্ছে, সিম্পলি লাইক এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস। এবং সেটা তুমি যেভাবে বললে যে এটা একটা মহামারী, সত্যি সেটা একটা মহামারী, কারণ এই এন্ডোমেট্রিওসিসের জন্য মানুষ যেভাবে আজকালকে মানে ব্যথায় কষ্ট পাচ্ছে, মানে সেটা চোখে দেখা যায় না আর কি। মানে পেশেন্ট যখন আসছে আমাদের কাছে, মানে ২ বছর ৩ বছর ধরে ব্যথা, মানুষ বুঝতেই পারছে না, মানুষ ভাবছে যে ব্যথাটা হচ্ছে শুধুমাত্র নর্মাল মাসিকের ব্যথা, নরমাল মাসিকের ব্যথা, কিন্তু সেটা যে এন্ডোমেট্রিওসিসও হতে পারে সেটাই আমাদের কাছে অ্যাওয়ারনেস ধারণার নেই, বাইরে অ্যাওয়ারনেস নেই। সাধারণ। সেটা নিয়েই স্যার আমি জিজ্ঞেস করতে চাইবো আবার নেক্সট প্রশ্ন, যে একজন মহিলা কি করে বুঝবে ওনার কি এন্ডোমেট্রোসিসের এক্স্যাক্টলি। কোনো সাইন্স এন্ড সিম্পটম আছে কিনা, বা এই যে আমার যে ব্যথা, ধরেন প্রত্যেক মহিলারাই সেই মাসের সেই দিনে ব্যথা হচ্ছে, আমার ব্যথাটা কি অন্যরকম না এটা নর্মাল ব্যথা, সেই জিনিসটা একটু ভেঙে বলুন স্যার। হ্যাঁ, সেটা জানা খুব দরকার, কারণ নরমাল মাসিকের ব্যথা কম বেশি প্রতিটা মহিলা, প্রতিটা মেয়ে কিন্তু এক্সপেরিয়েন্স করে। তো কোনটা অ্যাবনর্মাল সেটা যদি না বোঝা যায়, সেক্ষেত্রে বোঝাটাই ডিফিকাল্ট হবে। তো নরমাল ব্যথাটা কি? নরমাল ব্যথা হবে যে মাসিক যেদিন হচ্ছে তার আগের দিন বা সেদিন প্রথম দিন অল্প বিস্তর একটু ব্যথা হবে, যেটার জন্য কোনো মেডিকেশনের দরকার নেই, যেটার জন্য কোনো ওষুধ দরকার নেই। খুব বেশি হলে একটু হট ওয়াটার ব্যাগ দিয়ে সেঁক নিল, মা মাসিরা সেটাই বলে, সেটা দিয়ে সবাই উপকার পায়। ঠিক আছে? সেটার জন্য কোনো ডাক্তার দেখাতে হচ্ছে না। কিন্তু বাকি যে ৩-৪ দিন ব্লিডিং হচ্ছে, সেখানে কোনো ব্যথা থাকার কথা নয়। কিন্তু এন্ডোমেট্রিওসিস রিলেটেড ব্যথাতে কি হয়, প্রতিটা দিন, মাসিক ৫ দিন চলছে তো ৫ দিনই ব্যথা হবে, এবং ৫ দিন পর দেখা গেল ৬-৭ দিন পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তারপরেও অল্প অল্প ব্যথা থাকছে। আরেকটা মস্ত বড় সমস্যা, যদি এন্ডোমেট্রিওসিসটা অ্যাডভান্স হয়, একটু সিভিয়ার এন্ডোমেট্রিওসিস হয়, ইন দ্যাট কেস হবে কি, মানে রেকটামের মধ্যে ব্যথা হবে। মানে যখন একটা ওই পিরিয়ডের সময় যদি মহিলা মানে মলত্যাগ মল করতে ত্যাগ করতে যায়, যাচ্ছে, বাথরুম ওই যাচ্ছে বাথরুম তখন। যাচ্ছে, তখন দেখবে একটা ওই জায়গাতে
ওই মলদ্বারের মধ্যে একটা ব্যথা, বা অনেক সময় পেচ্ছাপের সময়, ধরো মাসিকের সময় পেচ্ছাপ করতে বেশি ব্যথা করছে, বেশি ব্যথা করছে, মাসিকের ইউরিনেশনের সময় সময়। ইউরিনেশনের হুম। সময় হুম। বেশি ব্যথা করছে, মাসিকের সময় মলত্যাগ করতে বেশি ব্যথা বেশি করছে। কষ্ট হচ্ছে। ওই জিনিসগুলো কিন্তু অ্যালার্মিং ফর দ্য এন্ডোমেট্রিওসিস। আচ্ছা। ওইগুলো কিন্তু অ্যালার্মিং ফর দ্য এন্ডোমেট্রিওসিস। আমরা ম্যাক্সিমাম সময় দেখে থাকি ওই রকম সমস্যা নিয়ে আসছে মানে এন্ডোমেট্রিওসিস হয়। আর আমি যেটা প্রথমেই বললাম, এন্ডোমেট্রিওসিস কিন্তু যে এন্ডোমেট্রিয়াম সেলটা অন্য কোথাও গিয়ে প্রতিস্থাপিত হচ্ছে, হুম, হুম, সেটা হুম। আমি অনেক পেশেন্ট দেখেছি যার এন্ডোমেট্রিয়াল সেল ইউরিনারি ব্লাডারের ভিতরে আছে। তো আচ্ছা। এন্ডোমেট্রিওসিস যে শুধুমাত্র ওভারির মধ্যে হয়ে চকলেট সিস্ট করবে এরকম নয়, নয়। ব্লাডার এন্ডোমেট্রিওসিস বলেও একটা কথা আছে। হুম, এবং হুম, ব্লাডার হুম। এন্ডোমেট্রিওসিসে কিন্তু অনেক সময় পেশেন্ট পিরিয়ডের সময় হুম, হুম। হিমাচুরিয়া হয়। হিমাচুরিয়া কথার অর্থ হলো রক্তস্রাব, ব্লাড ইন ইউরিন। ব্লাড ইন ইউরিন। হুম, সেটাও কিন্তু একটা অ্যালার্মিং সাইন, বুঝতে হবে যে আমার হয়তো এন্ডোমেট্রিওসিস আছে। হুম। অনেক সময় পিরিয়ডের সময় পায়খানার সাথে রক্ত যাচ্ছে, সেটাও কিন্তু বুঝতে হবে রেকটাম রেকটামের এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস আছে। আচ্ছা। তো বিভিন্ন রকম এন্ডোমেট্রিওসিস যদি যেখানে থাকবে সেই অনুযায়ী তার সিম্পটমটা প্রকাশ করবে। স্যার অনেক মেয়েরা বাচ্চাদের, যখন আমরা এনজিওতে কাজ করছিলাম তখন আমার নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, বাচ্চারা আমার কাছে বলতো, কম বয়সী বাচ্চারা, ম্যাডাম আমার অনেক পেট ব্যথা হচ্ছে, মানে খুব পেট ব্যথা, যে ওরা স্কুলে যেতে পারে না। আমার কাছে একটা কলেজ গোয়িং মেয়ে এসেছিল, উনি হুম, বলছিল যে ওনার কলেজে যেতে, সে যে ৩-৪ দিন যদি পরীক্ষা পড়ে তখন ওর মাথায় বাজ পড়ে কিভাবে পরীক্ষা দেব, এত সিভিয়ার পেইন। আর সঙ্গে সঙ্গে ও যে একটা স্ট্রাইকিং আমাকে একটা কথা বলেছিল, সেটা হলো ওর খেতেও ইচ্ছা করে না, শুধু বমি বমি ভাব করে, হুম। গ্যাস হয় প্রচুর। তো স্যার এগুলোও কি কোনো একটা, মানে ব্লোটিং হওয়াটা একটা ফ্ল্যাটুলেন্সের মতো, এগুলোও কি কোনো একটা সাইন হতে পারে, না এটা টোটালি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইন্টেস্টিনাল প্রবলেমই এটা ধরা হবে? অ্যাকচুয়ালি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেমও নয়, আর এন্ডোমেট্রিওসিসও আমি 100% সেটাকে বলবো না, কারণ স্কুল গোয়িং মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হয় সেটাকে আমরা বলি প্রাইমারি ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া কথার অর্থ হলো পেইন ডিউরিং মেন্স, আর প্রাইমারি কথার অর্থ হলো যেটার কোনো কারণ আমরা এখনো খুঁজে পাইনি। তো সেটার মেইন হলো হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়। তো এটাতে ওই পিএমএস খুব বেশি হয়। পিএমএস হলো প্রি মেনস্ট্রুয়াল সিম্পটম, যেগুলো তুমি বলছো ব্লটিং, নোজিয়া, সেগুলো মাসিকের আগের সিম্পটম। সেটা কিন্তু ওই 16, 17, 18 বছর মেয়েদের ক্ষেত্রে পিএমএস, প্রি মেনস্ট্রুয়াল সিম্পটম গুলো খুব বেশি হয়। সেটা সময়ের সাথে সাথে অনেকটাই কিন্তু কমে যায় বয়স বাড়ার সাথে সাথে। হ্যাঁ, 100 বার যদি বেশি পিরিয়ডের ব্যথা হয়, যেটা আমি এক্ষুনি বললাম, ওই রকমের যদি ব্যথা হয়, হুম। ডেফিনেটলি ইট শুড বি ইভালুয়েটেড। আমরা ওই জিনিসটা দেখতে হবে যে এন্ডোমেট্রিওসিস আছে কিনা, কারণ আর্লি এজেও কিন্তু আমরা অনেক চকলেট সিস্ট, অনেক এন্ডোমেট্রিওসিস পেশেন্ট পাচ্ছি। হুম, ঠিক হুম। আছে? তো ডেফিনেটলি রুল আউট করতে হবে, কিন্তু সব আর্লি এজের ব্যথাই যে এন্ডোমেট্রিওসিস হবে সেটা কিন্তু নয়। সেরকম নয়। স্যার তো এখন তো আমরা সাইন্স এন্ড সিম্পটম বুঝলাম, কি হুম। করে মহিলারা বুঝবে, আর নিশ্চয়ই সেই মুহূর্তে ওরা ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারের হেল্প নেবেন। তো স্যার কারণগুলো কি কি হতে পারে? জেনারেলি তো আপনি যেটা বললেন, আমাদের যে পিরিয়ডের যে সেলস গুলো, এন্ডোমেট্রিয়াল সেলস গুলো হুম, অন্য জায়গায় ডিসপ্লেস হয়ে যাওয়ার কারণে এটা মুখ্যত। হুম। এগুলো হয় কি কারণে স্যার? কি কি কমন কজেস দেখা যাচ্ছে? আচ্ছা, আমি যদি বলি যে মেইন কারণ যে একটা জিনিস আর রিস্ক ফ্যাক্টর একটা জিনিস। আচ্ছা। তো কজ অ্যান্ড রিস্ক ফ্যাক্টর ইজ ডিফারেন্ট। যদি কজটা আমি বলি, মেইন কজ যেটা আমাদের মানে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল, আমরা একটা মেডিকেল থিওরি বলি যেটাকে আমরা বলি রেট্রোগ্রেড ইমপ্ল্যান্টেশন। মানে যদি কোনো কারণে জরায়ুর মুখের যে রাস্তা দিয়ে পিরিয়ডটা বেরোচ্ছিল হুম, সেই হুম, রাস্তাটা যদি কোনো কারণে ন্যারো বা অবস্ট্রাক্টেড থাকে, ধরো হুম, হুম, প্রত্যেক মাসে মাসিকটা বেরোনোর সময় পুরোপুরি বেরোতে পারছে না, হুম, 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 সেই সময় কিছু ব্লাড, মেনস্ট্রুয়াল ব্লাড, জরায়ুর থেকে ফেলোপিয়ান টিউব থাকে, জরায়ুর সাইডে দুটো হুম, টিউব থাকে, যে টিউবের মাধ্যমে ডিম্বাশয় থেকে ডিম জরায়ুর ভিতরে হুম, আসে। তো হুম, সেই টিউব কিন্তু খোলা, সেই হুম, টিউবের একটা প্রান্ত পুরোপুরি মানে হুম, পেটের ভেতরে খোলা। তো সেই টিউব দিয়ে কিন্তু রক্তটা পেটের ভেতরে অনেক সময় যায়, যদি জরায়ুর মুখটা যদি ন্যারো থাকে। নেড়ে তো থাকে। সেটা আমরা বলি যে মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি। এখন সবারই কিন্তু রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন তার জীবন দশায় কম বেশি হয়। সবার তো আর এন্ডোমেট্রিওসিসে ভুগছে হয় না। না। কাদের এন্ডোমেট্রিওসিস হচ্ছে? যাদের ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর বডিতে দুর্বল। মানে হুম, যে সেলগুলো ভেতরে গেল, সেগুলো যদি ইমিউনিটি ভালো থাকে বডির, ওই সেলগুলো মরে যাবে, সেলগুলো আর কোনো অ্যাকশন করতে পারবে করতে না। পারবে না। আর যাদের ইমিউনিটি খারাপ, ওই সেলগুলো সেখানে বসে ওইখান থেকে রসদ নিয়ে প্রতিটা মাসে মাসে সেখানে সমস্যার সৃষ্টি করবে। সৃষ্টি করবে। তো ওই হুম, আরেকটা যেটা রিস্ক ফ্যাক্টর যেটা হলো, সেটা হলো আজকালকার দিনের
যদিও সেটা মানে বলতে হবে, যদিও মানে এখনের মডার্ন এরাতে আমাদের ওয়ার্কিং লেডি, আমরা প্রতিটা দিনই আমার মা, আমার বাড়িতে আমার ওয়াইফ সবাই কিন্তু ওয়ার্কিং। তো আমরা কি করছি, আমরা ৩০ বছর পরে মানে ফ্যামিলি হুম, প্ল্যানিং হুম। হচ্ছে। কিন্তু সেই জিনিসটা যদি একটুক আমরা লজিক্যালি চিন্তা করি, যদি আমাদের মানে ইয়ে মানে ফ্যামিলি প্ল্যানিংটা যদি একটু আগে আগানো হয়, যায়। তাহলে কি হবে, প্রত্যেক মাসে মাসে যে ব্লিডিংটা, হুম, প্রত্যেক প্রেগনেন্সির সময় আমরা জানি যে ৯ মাস, আর ব্রেস্ট ফিডিং এর সময় আরো ৬ মাস। হুম, তো সেই ৯+৬ মোটামুটি ১৫ মাস যদি একটা প্রেগনেন্সি মানে পিরিয়ডটা বন্ধ থাকে, হুম, তাহলে সেই যে একটোপিক সেলগুলো যে জমা হয়েছিল পেটের ভেতরে, হুম। সেগুলো কিন্তু ওই সময়টাতে আর ব্লিডিং করাতে পারছে না। পারছে না। অ্যাজ এ রেজাল্ট ওই সেলগুলো মরে যাবে। হুম, তো সেটা কিন্তু একটা মস্ত বড় প্রিভেন্টিভ জায়গা, এবং সেটা কিন্তু আজকালকার দিনে এই যে লেট ম্যারেজ এন্ড হুম, লেট প্ল্যানিং ফর ফ্যামিলি, হুম, এটা কিন্তু হুম, হুম। এন্ডোমেট্রিওসিস এর জন্য একটা মস্ত বড় কারণ। কারণ হয়ে দাঁড়াচ্ছে। বরং সেটাই। ১০০ বার, তো নিশ্চয়ই সবাই যেন নিজের ক্যারিয়ার প্লাস নিজের ১০০ বার, হেলথটাকে মধ্যে নজর রাখে। মানে ফ্যামিলি প্ল্যানিংটা যেন আগেই বিফোর 30 করাটাই অ্যাডভাইসেবল। ১০০ বার, ১০০ বার। তো স্যার এটা তো আমরা এটা বুঝলাম যে বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস মানে ফিজিক্যালি তো মহিলা ওই চ্যালেঞ্জেস এ থাকে। এক্সক্রিটিং পেইন খুব বেশি মানে মেবি ইনফ্ল্যামেটরি একটা ডিসঅর্ডার এটা। তো সঙ্গে কি মানসিকভাবেও অশান্তিতে ভোগে একটা কারণ সেই ও কাজে যেতে হচ্ছে, ওর এত ব্যথা বা হয়তো আ মধ্যবয়স্ক মহিলারা বাচ্চা-কাচ্চা আছে সবই দেখতে হচ্ছে, পরিবারের কাজকর্ম আছে কিন্তু ও পারছে না। তো সেটা থেকে ওর মানসিক অবসাদ আসার সেরকম কোনো চাপ থাকে স্যার? ১০০ বার। আমি এক্ষেত্রে একটা মানে জাস্ট একটা গল্প বলছি। আমি তখন কলকাতায়, আমি শিশু মঙ্গল হসপিটালে তখন সিনিয়র রেসিডেন্সি করছি। একজন মহিলা ডান্সার। উনি আ আমাদের কাছে এসে রীতিমতো কাঁদছেন যে, "আমার বাচ্চা-কাচ্চা লাগবে না। আমার কিচ্ছু দরকার নেই। আমি নাচতে চাই। মানে হুম, আমি হুম, নাচ করতে চাই এবং আমি হুম। সেটা পারছি না। আচ্ছা। বিকজ অফ দিস পেইন।" তো হুম, সেটার জন্য মানে আ কতটুক যে মানুষের উপরে একটা মেন্টাল হ্যারাসমেন্ট হয় হুম, বিকজ অফ হুম, দিস হুম, মেনস্ট্রুয়াল মানে মানে পেইন, হুম। সেটা ওই ভদ্রমহিলাকে সেদিন দেখে দেখলে হয়তো বোঝা বুঝা যাবে। যেত আরকি। মানে যে আমি যেখানে বলব যে ফ্যামিলি পারসন, যার হাসব্যান্ড আছেন, বাড়ির মা-বাবা আছেন, মানে প্রচন্ড একটা সেনসিটিভ ওই সময়টাতে। মানে এন্ডোমেট্রিওসিস থাকলেই করতে হবে এমন নয়। পিরিয়ডের ৫ টা দিন প্রতিটা মেয়েকে প্যাম্পার করতে হবে। সেটা হুম, বেসিক মানে জিনিস। আর এন্ডোমেট্রিওসিস থাকলে তো করতেই হবে, করতেই হবে। করতেই হবে। তো সেটা মানে বুঝতে হবে যে এন্ডোমেট্রিওসিস এর পেইন যে সহ্য করেছে সেই বুঝতে পারবে। ঠিক বলেছেন। তো দর্শক বন্ধুরা আপনারা শুনে নিলেন স্যারের কাছ থেকে যে সকল ভ্যালেন্টাইনস উইক চলছে। সকল টু বি বয়ফ্রেন্ড এর হাসব্যান্ডদেরকে রিকোয়েস্ট রইলো আপনাদের সহধর্মিণীকে কিন্তু সেই সময় খুশি রাখতেই হবে। তো স্যার কিভাবে বোঝা যাবে ডায়াগনস্টিক টুলস কি, কি আছে? বা কিভাবে বোঝা যাবে এটার যে অ্যাকচুয়ালি কনফার্মেটরি যেটা এন্ডোমেট্রিওসিস এর কিনা? কি কি হ্যাঁ, ট্রিটমেন্ট প্রসিডিউর অ্যাকচুয়ালি আছে কাইন্ডলি আমাদের বলুন? মোস্ট অফ দ্যা টাইম সিম্পটম থেকেই আমরা বুঝতে পারি। যে হুম, সিম্পটম হুম, গুলো আমি এতক্ষণ বললাম। হুম, তারপরেও আমাদের কাছে কিছু ইমেজিং টুল আছে। মানে আমরা ছবি করে দেখে নিই। যেটা হুম, হুম, মোস্ট কমন, যেটা আমরা সোনোগ্রাফি। হুম, সোনোগ্রাফিতেই আমরা অনেকটা বুঝে নেই। যে আর তারপরে যেটা হলো সবচেয়ে ভালো হলো এমআরআই। এমআরআই হলে একদম কনফার্মেটরি আমরা বুঝতে পারি যে হ্যাঁ, সেটা এন্ডোমেট্রিওসিস। কিন্তু সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে রাখি, কিছু, কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা এমআরআই তেও কিন্তু কিছু পাচ্ছি না। তারপরেও হুম। পেশেন্টের ব্যথা কমাতে ব্যথা পারছি না, কমাচ্ছে। কমাতে হুম, পারছি না। সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয়। সেজন্য হুম, আমাদের বইয়ে যেটা লেখা আছে যে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, যেটাতে 100% ডায়াগনোসিস হবে, সেটা হলো ল্যাপারোস্কোপিক প্রসিডিওর। হুম, মানে আমি জাস্ট একটা দূরবীন দিয়ে একটা ফুটো করলাম পেটে। দিস হুম, ইজ জাস্ট আ সিম্পল প্রসিডিওর। জাস্ট একটা ফুটো করে পেটের ভিতরটা দেখে নিলাম নিজের চোখে। জাস্ট সকালে ভর্তি করে পেশেন্টটাকে ভর্তি করলাম, বিকেলে ছেড়ে দিলাম। বাট দিস ইজ আ 100% কনফার্মেটরি দ্যাট এন্ডোমেট্রিওসিস আছে আছে কিনা। কিনা? আচ্ছা। স্যার ট্রিটমেন্ট প্রোটোকলস কি, কি ফলো করা হয় এই পেশেন্টদের ক্ষেত্রে? Treatment is depends on age. Patient is planning for pregnancy or not. হুম, এটা হুম, খুব ইম্পর্টেন্ট। প্রেগন্যান্সি আমরা ১ম আসলেই জিজ্ঞেস করি যে আপনি প্রেগন্যান্সির প্ল্যান কি? হুম, যদি আপনার প্রেগন্যান্সি হয়ে মানে ১ টা ২ টো হুম, একটা হুম, বাচ্চা আছে, নেক্সট প্রেগন্যান্সি নেবেন কিনা? হুম, ঠিক আছে? আর যেটা হয় বয়স এবং ফ্যামিলি কমপ্লিটেড হয়ে গেছে কিনা? হুম, যদি
বয়সটা অ্যারাউন্ড 40-এর উপরে থাকে হুম, হুম, আর এন্ডোমেট্রিওসিসের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে মানে অপারেশন ইজ দ্য বেস্ট। হুম, ঠিক আছে? আর অনেক সময় যদি পেশেন্টের দেখা যায় যে খুব বেশি বড় সিস্ট নয় হুম, এবং সিম্পটমও খুব বেশি নয়, বয়স হুম, 40-এর উপরে আছে, তাহলে সেটাও আমরা বলি যে আপনি কিছু ওষুধপত্র আমাদের কাছে আছে সেগুলো হুম, খেতে পারেন। কারণ আমরা জানি যে আপনার আর কিছুদিন পরে মাসিকটা বন্ধ হয়ে বন্ধ যাবে হয়ে হয়ে যাবে। যাবে। আর এন্ডোমেট্রিওসিস এমন একটা সমস্যা যেটা আমরা এতক্ষণ বুঝলাম যে মাসিক বন্ধ হয়ে গেলে সেটাও কমে যাবে। সেটাও চলে যাবে সেটাও একদম। কমে যাবে। হুম, তো বয়স যদি আমি 40-এর উপরে যদি দেখি যে খুব বেশি সিভিয়ার সিম্পটম নয়, পেশেন্ট সহ্য করতে পারছে, হুম, একটু ওষুধপত্র দিই আর আমরা ওই রকমেরই কিছু ওষুধ দিই যে ওষুধগুলোতে উনার মাসিকটা ৩ মাস ৬ মাসের জন্য বন্ধ রেখে দেবো। হুম, হুম। রেখে উনার ওই সময়টা জাস্ট কিল করা। ওই জাস্ট সময়টা পার করিয়ে দেওয়া যে কোনোভাবে যদি উনাকে মানে মেনোপজের দিকে মেনোপজের দিকে এগিয়ে দেওয়া এগিয়ে দেওয়া যাওয়া যায়। যায়। তাতে ন্যাচারালি একটা ন্যাচারালি প্রিভেনশন হলো। প্রিভেনশন হলো। আর যদি কোনো মহিলা চান যে উনার এক্ষুনি প্রেগন্যান্সি দরকার, হুম, সেই ক্ষেত্রে কিন্তু সেই রকমের কোনো মেডিকেল ট্রিটমেন্ট করলে চলবে না। এন্ডোমেট্রিওসিস এ মেডিকেল ট্রিটমেন্ট করলে আরো প্রেগন্যান্সি আসবে না। তখন হুম, কিন্তু আমার সার্জারি করে মানে আগে দেখে নিতে হবে। ডেফিনিটলি দিস ইজ দ্য মিনিমাল ইনভেসিভ সার্জারি, যেটা হুম, আমরা হুম, বলি হুম, মানে কমন ভাষায় মাইক্রো সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি। হুম, হুম, এটা করে দেখে নিতে হবে যে সিস্টের সাইজটা কিরকম। যদি হুম, বেশি বড় সিস্ট থাকে তাহলে সিস্টটা শুধু বাদ দেবো। হুম, ওভারিতে আমরা কিছু করব না, ওভারিটা হুম, রেখে দেবো। হুম, আর টিউব গুলো চেক করে নেব। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার এখানে বলার যে এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ, পেটের ভেতরে ঢুকলে যখন দেখা যায় তখন কিন্তু এন্ডোমেট্রিওসিস শুধুমাত্র একটা জায়গাকে এফেক্ট করে না। হুম, ওভারিকেও এফেক্ট করছে, টিউবটাও একটু এফেক্ট এফেক্ট করছে। করছে। তো আমার খাদ্যনালী মলদ্বারের উপরে বসে আছে, হুম, পেচ্ছাপের থলির উপরে বসে আছে। তো আমি যখন পেটের ভেতরে ঢুকলাম হুম, তখন কি অপারেশন হবে সেটা যত সময় না পেটের ভেতরে ঢোকা হচ্ছে তত সময় বোঝার উপায় বোঝা নেই। যাবে না। ঠিক হুম, আছে? কারণ অনেক কিছু ইনভলভ থাকে, সবকিছুকে বাদ দিতে হবে। বাট অলওয়েজ আমাদের মেন্টালিটি থাকে যাদের প্রেগন্যান্সি নেই, ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি। হুম, ওভারিকে বাঁচিয়ে, টিউবটাকে বাঁচিয়ে রেখে সার্জারি করা এবং টিউবটা প্যাটেন্ট আছে কিনা, টিউবের হুম, ভিতরের যে রাস্তাটা সেটা হুম, খোলা আছে খোলা কিনা। আছে কিনা। যদি খোলা থাকে তাহলে আমরা পেশেন্টকে ইনফর্ম করি যে দেখুন আপনার টিউব ভালো আছে, আমি সিস্ট গুলো বাদ দিয়ে দিয়েছি, হুম, আপনার ওভারিটা এখন ঠিকঠাক আছে, নাও উই প্ল্যান ফর প্রেগন্যান্সি। ডেফিনিটলি আমার সার্জারির পরে উইদিন 6 মান্থ দে হ্যাভ টু প্ল্যান ফর প্রেগন্যান্সি। যদি প্রেগন্যান্সি প্ল্যান করতে ডিলে হয় দেন ইট ক্যান রিকার এগেইন। হুম, এটা কিন্তু আমরা সব পেশেন্টকে বলে রাখি এবং পেশেন্টকে সেটা বুঝতে হবে। যতদিন উনার শরীরে হরমোনাল প্রভাব চলছে, হুম, এন্ডোমেট্রিওসিস ক্যান রিকার। হুম, তো সার্জারি তখনই আমরা করব পেশেন্টকে আগে কাউন্সেলিং করে যে আমি সার্জারি করলাম, নাও ইউ হুম, প্ল্যান ফর প্রেগন্যান্সি। হুম। এখন ন্যাচারালি প্রেগন্যান্সি যদি না আসে দেন ইউ হ্যাভ টু টেক হেল্প অফ IUI, ইনফার্টিলিটি স্পেশালিস্ট, IVF এগুলো আইইউআই, আইভিএফ। আইইউআই না, ম্যাক্সিমাম সময় আইভিএফ এর হেল্প নিতে হেল্প হতে নিতে পারে। হবে। হুম। ঠিক আছে? তো স্যার যেটা বুঝতে পারছি যে এন্ডোমেট্রিওসিস একটা ইনফার্টিলিটি জন্য বিশাল বড় একটা কজ বা একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। ডেফিনেটলি। তো সেটাকে স্যার কি করে আলোকপাত করা কিভাবে এটার থেকে বাঁচা যায়? নাকি আগের থেকেই প্রেগন্যান্সি যত যদি ইন কেস ডায়াগনোস হয়ে থাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্রেগন্যান্সি করাটাই সবচেয়ে বেস্ট সাজেশন হবে ১০০ না বার। সার্জারিতে যাওয়া স্যার? ১০০ বার। কোনটা? এন্ডোমেট্রিওসিস যদি কারোর আগে থেকে থাকে, ধরুন কোনো মেয়ে আগে থেকে জানলো, সে বিয়ের আগে থেকেই জানছে যে হুম, আমি হুম, এন্ডোমেট্রিওসিস এর পেশেন্ট। হুম, 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 আমরা ওদেরকে বলি যে প্লিজ ট্রাই ফর মানে গেট ম্যারিড লিটল বিট আর্লি হুম, হুম, অ্যাকর্ডিং টু ইয়ার কনভিনিয়েন্স, আই ক্যান্ট ফোর্স এনিওয়ান। হুম, সো হুম, হুম, অ্যাকর্ডিং টু ইয়ার কনভিনিয়েন্স একটু তাড়াতাড়ি ফ্যামিলি প্ল্যানিং করো। আর যদি ফ্যামিলি প্ল্যানিং করতে গিয়ে তোমার মনে হচ্ছে 6 মাস ট্রাই করো প্রেগন্যান্সি আসছে না, হুম, ডেফিনেটলি ডোন্ট ডিলে। হুম, কারণ এন্ডোমেট্রিওসিসে তোমার ওভারির যে ডিম্বাণুর কোয়ালিটি গুলো নষ্ট করে দেয় এবং ডিম্বাণুর ডিম্বাশয়ের স্ট্রাকচারটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো তোমার বয়স যত বাড়বে এন্ডোমেট্রিওসিস এর এজও বাড়বে হুম, এবং তোমার ডিম্বাশয় কিন্তু আস্তে আস্তে অকেজো হয়ে যাবে। হুম, তখন অনেক সময় দেখা যায় যে ন্যাচারালি প্রেগন্যান্সি তো আসছেই না, হুম, অনেক সময় আইভিএফ করলেও দেখা যাচ্ছে যে তোমার হুম, নিজস্ব ডিম্বাণুটাও কিন্তু আইভিএফ স্পেশালিস্টরা কালেক্ট করতে পারছেন না। হুম, তখন ওই ডোনার অভাব ছাড়া কোনো উপায় থাকছে না।
হুম, তো তুমি যদি এন্ডোমেট্রিওসিস পেশেন্ট হয়ে থাকো, হুম, তুমি যত তাড়াতাড়ি পারবে ন্যাচারাল প্রেগন্যান্সি ট্রাই করো। 6 মাসের বেশি ডিলে করবে না। ইউ হুম। হ্যাভ টু টেক অপিনিয়ন অফ ইনফার্টিলিটি স্পেশালিস্ট। সেটাই। তো আপনাদের সেভাবেই সমস্ত জিনিস আপনারা বুঝে নিলেন স্যার থেকে। সেভাবে আপনারা অ্যাকর্ডিংলি প্ল্যান করে নেবেন আপনার সার্জনের সঙ্গে কথা বলে। তো স্যার আমরা তো দেখলাম ট্রিটমেন্ট অপশনস সবটা বুঝলাম। কিছু কি এরকম মিথস আছে যে এন্ডোমেট্রিওসিস রিলেটেড বা মহিলাদের পিরিয়ড সম্বন্ধে, মাসিক সম্বন্ধে যেগুলো আপনার এই কমনলি আপনার প্র্যাকটিসে দেখতে পান আর চাইছেন যে একটু আমরাও যদি একটু আলোকপাত করেন, আমরাও যাতে একটু জানতে পারি? কিছু এরকম জিনিস যেগুলো আমরা ভুলবশত হয়তো প্র্যাকটিস করি সাধারণত? সবচেয়ে বড় মিথ হলো পিরিয়ডের সময় পুজো দেওয়া যাবে না। হুম, আমরা যদি দেখি যারা ভগবান বিশ্বাস করেন, আমি প্রচন্ড বিশ্বাস করি, আহ মা শারদাও কিন্তু পিরিয়ডের সময় পুজো দিতেন। হুম, তো ওই মিথটা কিন্তু এখন বন্ধ হওয়া দরকার। ঠিক আছে? মানে এজ এ গাইনোকোলজিস্ট আমি বলছি এটা কিন্তু মিথ। ঠিক আছে? মানে এটা পুরোপুরি কিন্তু বন্ধ হওয়া দরকার। সেকেন্ড যেটা হলো ওই সময়টাতে বাড়ির মহিলাদেরকে একটু আলাদা করে রাখা। রান্নাঘরে যাওয়া যাবে না। আ হুম, তারপরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে নাও, কাপড় ধুয়ে মানে একটা তোমরা হুম। হয়তো আরো আমার থেকে ভালো বলতে পারবে। অনেক তো সময় নিচেও শুতে দেওয়া হতো। মা নিচে শুতে ঠাকুমা দেওয়া হতে ওরা হতো। বলতো ওরা আলাদা একটা রুমে থাকতো, নিচে শুতো, সেটাই। ওরা সেই বিছানাটাও ব্যবহার ব্যবহার করতে করতে পারত পারত না। না। এগুলো তো তো মানে আজকালকের দিনে সেগুলোকে আর মেনে নেওয়া যাবে না। এগুলো মানে মানে এগুলোর কোনো ভিত্তিই নেই আরকি। হ্যাঁ, একটা সময় হয়তোবা ওই রান্নাঘরে ওই ৫ টা দিন হয়তো উনাকে একটু আরাম দেওয়ার জন্য হয়তো উনারা হুম, রান্নাঘরে যেতে দিচ্ছেন না। কিন্তু সেটা এখন একটা কুসংস্কারে পরিণত হয়েছে। হুম, এই হুম, কুসংস্কারটা যাতে না হয়, হ্যাঁ, ১০০ বার she should take rest হুম, during হুম, these 5 days, বাট এর মানে নয় যে আমি অচ্যুতের মতো ঘরে ফেলে রাখলাম, সেটা হুম, যাতে হুম। না হয়। সেটার জন্য না ওদেরকে যেন কেয়ার আ মর্যাদা সবটাই যেন ওরা পায় যেটা পায় ওরা আরকি ওই অধিকারী। সময়টা। সেটাই। তো স্যার এটার এরকম এন্ডোমেট্রিওসিস এর এত প্রভাব একটা বিভিন্ন অর্গানে পড়ে। আমরা কি কোনো স্টেজে বা মহিলার কোনো লাইফ এর স্টেজে যদি আমরা বুঝতে পারি সেই মহিলাটা এন্ডোমেট্রিওসিস এ পীড়িত বা কোনো এরকম সাইনস এন্ড সিম্পটমস দেখা যাচ্ছে, প্রিভেনশন এর কি কোনো চান্সেস রয়েছে বা কিছু ক্ষেত্রে সেরকম প্রিভেন্টিভ কোনো অ্যাপ্রোচ কি নেওয়া যায়? আমরা এতক্ষণ যা বললাম তাতে একটা প্রিভেন্টিভ যেটা আ জানি না সেটা কতটুকু কার্যকরী আজকালকের দিনে দাঁড়িয়ে। আমি যদি বলি যে একটু আর্লি ফ্যামিলি প্ল্যানিং, হুম, হুম, সেটা হয়তো একটু হাস্যকরও হবে। বাট আজকালকের জমানায় দাঁড়িয়ে সেটা বলাও ঠিক নয়। কিন্তু সেটা একটু করে নিলে আমার মনে হয় প্রিভেন্টিভ, যেহেতু তুমি আমাকে হুম, জিজ্ঞেস করলে, দিস ইস দ্যা অনলি প্রিভেন্টিভ মেজার্স অ্যাকচুয়ালি। হুম, আর হুম, কোনো প্রিভেন্টিভ মেজার্স নেই ফর দ্যা এন্ডোমেট্রিওসিস। হুম, এখন আমি বলব না যে you have to take 4-5 child, but হুম, হুম। at least early pregnancy তো we can plan এক for হুম, হুম। this. স্যার ফার্স্ট যদি একবার বেবি কনসিভ হয় যাদের এন্ডোমেট্রিওসিস হুম, আছে, হুম, তো হুম। সেকেন্ড বেবি হওয়ার ক্ষেত্রে কি মানে এন্ডোমেট্রিওসিস এর চান্সেসটা কি কমে যায়? মানে ইনফার্টিলিটির যদি কোনো কেসও থেকে যায়, ওটা হ্যাঁ, কি কমে যায় স্যার রেটটা? অনেক পেশেন্ট এরকম আমরা দেখেছি। পেশেন্ট ধরুন ১ম পেশেন্টটা এন্ডোমেট্রিওসিস পেশেন্টের জন্য পেশেন্টের প্রেগন্যান্সি আসছে না। মানে হুম, এন্ডোমেট্রিওসিস হুম, প্রেগন্যান্সি আসছে না। পেশেন্টটা আইভিএফ করে প্রেগন্যান্সি পেল। হুম, During IVF বা during breastfeeding period she had a missed period for 1.5 years, 2 হুম, years হুম, missed period ছিল। So because of that her endometriosis also got relief, হুম। and তারপরে দেখা গেল ২ বছর পরে নিজে থেকে আবার নিজে থেকে ন্যাচারাল প্রেগন্যান্সি প্রেগন্যান্সি পেয়ে গেছে। হয়ে গেছে। So হুম, this is হাউ sometimes ওয়ান্ডারফুল! miracle happens. হুম, নিশ্চয়ই। কিছু ভগবানের উপর আমাদের হ্যাঁ, ছেড়ে হ্যাঁ। দিতে হয়। স্যার লাস্টে আসছি যে স্থূলতা বা ওবেসিটি যে আমরা আজকে দেখছি আজকাল অনেক লাইফস্টাইল ডিসঅর্ডার হচ্ছে। তো সেই সেরকম দিক দিয়ে কি যেমন ইয়োগা হোক বা ন্যাচারাল ব্রিথিং বা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেইসব কি আপনি অ্যাডভাইস করেন যাতে বডির ওভারঅল ফিটনেসটাকে ম্যাটার ডেফিনিটলি, করে এন্ডোমেট্রিওসিস ম্যানেজমেন্টে বেসিক্যালি নট অনলি ডেফিনিটলি। প্রিভেনশন? আমরা যদি একদম মলিকুলার লেভেলে এন্ডোমেট্রিওসিস এর প্যাথোলজি বলি, এন্ডোমেট্রিওসিস হয় মেইনলি হাইপার ইস্ট্রোজেনিজম এর জন্য। মানে শরীরে ইস্ট্রোজেন হরমোনের অধিক মাত্রায় থাকার জন্য। এখন আপনারা বলবেন যে মেয়েদের তো ইস্ট্রোজেন থাকবেই। হুম, না, সেটার থেকে নরমাল থেকে যদি যাদের বেশি পরিমাণে অ্যাকশন করছে তাদের ক্ষেত্রেই হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হয়, এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে যেহেতু অধিক মাত্রায় এস্ট্রোজেন থাকে, তো আমরা চাই যে বডির যদি
মানে আনইউজুয়াল এরিয়া থেকে ইস্ট্রোজেনটাকে কমানো যায়। কমানো আছে। ওভারি থেকে তো ইস্ট্রোজেন আসবেই, আসবে। কিন্তু আমি যদি পেরিফেরাল ইস্ট্রোজেন আসে ফ্যাট টিস্যু থেকে, এডিপোজ টিস্যু থেকে, যেটা হুম, ওবেসিটি রিলেটেড। হুম, তো সেটা তুমি যেটা এক্স্যাক্টলি কারেক্টলি আমাকে জিজ্ঞেস করলে যে ওবেসিটি ডেফিনেটলি ওবেসিটি অলসো ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর ফর এন্ডোমেট্রিওসিস। হুম, হুম, এবং হুম। নট অনলি ফর দ্য এন্ডোমেট্রিওসিস, ফর দ্য নর্মাল কি বলবো মানে ওয়েল বিং অফ দ্য এনি লেডি, হ্যাঁ, endometriosis should be correct. হুম, হুম, হুম। Sorry, this obesity ওবেসিটি, should be হুম, corrected. হুম, নিশ্চয়ই। তো এটাতে যদি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এনি ডায়েট এন্ড ফুড লাইফস্টাইল চেঞ্জেস করে হ্যাঁ, এটা obesity নরমাল বিএমআই মেইনটেইন করা যায়, তো সেটা ডেফিনিটলি definitely, হেল্পফুল। definitely. ওকে স্যার। তো স্যার ফাইনালি কোনো একটা অ্যাডভাইস আমাদের দর্শক বন্ধুদের যারা আমাদের দেখছে, শুনছে, মহিলাদের পিরিয়ড রিলেটেড বা গাইনোকোলজিক্যাল অনকোলজিক্যাল হেলথ, আজকাল প্রচুর ক্যান্সার পেশেন্টস ও আপনি পাচ্ছেন। তো কোনো একটা অ্যাডভাইস দিতে চান? দেখুন, এন্ডোমেট্রিওসিস একটা মস্ত বড় মহামারী এখন। আমি বলি যে ক্যান্সার থেকেও মনে হয় এন্ডোমেট্রিসটা বেশি পেইনফুল। ক্যান্সারের মানুষের এত পেইন হয় না, যেটা এন্ডোমেট্রিওসিসে হচ্ছে। হুম, এবং এন্ডোমেট্রিওসিসের সত্যি কথা বলতে কি ট্রিটমেন্টটাও ক্যান্সার থেকে অনেকটা জটিল। তো আমি দর্শক বন্ধুদের এটাই বলবো যে আপনারা এন্ডোমেট্রিওসিস নিয়ে বসে থাকবেন না। হুম, আপনারা যদি আনইউজুয়াল আপনাদের পেইন হয়, সেটা নিশ্চয়ই ডাক্তারের সাথে দেখা করুন, ডাক্তারের সাথে পরামর্শ নিন, এবং সেটা আর্লি ডিটেকশন যদি হয় তাহলে অনেক ক্ষেত্রেই আমরা সেটা অনেক আগেই আপনাকে মেডিকেলি, সার্জারিও লাগবে না আপনার। আপনার ওষুধ দিয়েই কিন্তু আমরা জিনিসটাকে চিকিৎসা করতে পারবো। হুম। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।